তো বন্ধুরা, আজকে আমাদের টপিক হলো ফার্দিনান্দ ভন রিchthofen-এর কন্ট্রিবিউশন। তো এনার কন্ট্রিবিউশন সম্পর্কে আজকে আমরা জানবো। তোমাদের একদম খুবই সহজ ভাষায় বুঝিয়ে দেবো, যেটা তোমাদের ডাউট রয়েছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করি। তো এই ফার্দিনান্দ পেস্টেল বলে একজন যে ভৌগোলিক ছিলেন, তার সমসাময়িক ছিলেন। পেস্টেল কি করেছিলেন, যে জার্মানি যে আধুনিক ভূগোল অর্থাৎ নতুন একটা ভূগোলের উদ্ভব করেছিলেন, এবং তার সাথেই এই ফার্দিনান্দ ভন রিchthofen-ও তার দৃষ্টিভঙ্গিকে স্মরণ করে সেই নতুন যেই ভূগোল জার্মানে প্রতিষ্ঠা করেছিলেন তাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তার জন্ম মৃত্যু যদি বলতে হয়, তার জন্ম হলো 1833 সালে, ডেট অফ বার্থ 1833 সালে তার জন্ম, এবং মৃত্যু তার কত সালে সেটা আমি এখানে লিখে দিচ্ছি ব্র্যাকেটে, 1905। এখান থেকে এই সালের মধ্যে তার কাজ আমরা পাই, অর্থাৎ এটাই ছিল তার সময়কাল। তো তিনি 1833 খ্রিস্টাব্দে জার্মানের পূর্বভাগে প্রুশিয়ার একটা শহরে তিনি জন্মগ্রহণ করেন। আর সেই শহরটা যদি নাম বলতে, সেই শহরটার নাম কার্লসরুহ। ঠিক আছে, এখানে আমি সাইডে দিয়ে দিচ্ছি নামটা, বাংলা যদি উচ্চারণ করতে যাই কার্লসরুহ, থ্রুস এরকম আসে। তো তার ব্যাপারে বলতে গেলে তিনি মূলত প্রাকৃতিক ভূগোলে আগ্রহী ছিলেন, এবং তারপরে তিনি ভূমিরূপবিদ্যায় বেশি আগ্রহ দেখান। তো তিনি নানান গবেষণাও করেছিলেন। তো তার মধ্যে তিনি আল্পস পর্বতের উপর গবেষণা করেছিলেন, যেটা খুবই উল্লেখযোগ্য ভন রিchthofen-এর ক্ষেত্রে। তো এইসব তার কন্ট্রিবিউশন থেকে থাকে, এবং তিনি নানান বইও লিখেছেন। সেই বইয়ের নামগুলো আমি দিয়ে দেবো, অর্থাৎ আমি স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ডিসক্রিপশনে তোমরা দেখে বুঝে পড়তে পারবে। তো আসল হলো আমাদের কি কন্ট্রিবিউশন। তো চলো দেখেন। তো তার 1 নম্বর কন্ট্রিবিউশন এখানে লিখি 1 নম্বর। তো ফার্স্ট কন্ট্রিবিউশন হলো উত্তারেবেল বা বক্তব্য। তো তিনি 1883 খ্রিস্টাব্দে সর্বপ্রথম লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে যোগদান করেন, এবং সেই বিশ্ববিদ্যালয়ে তিনি নানান তার বক্তব্য রাখেন, নানান গুরুত্বপূর্ণ ভাষণ তিনি দিয়ে থাকেন এখানে। তাই তাকে আবার ভাষণের দিক থেকে একটু ভালো বলা চলে, কারণ তিনি ভালো লোককে জানাতে পারতেন, ভালো লোকের মধ্যে বিস্তার করে দিতে পারতেন জ্ঞানের ভাব, যেটা তার বক্তব্যের মাধ্যমে। এছাড়াও তিনি তার বক্তব্যের মাধ্যমে প্রধানভাবে তুলে ধরেছিলেন যে ভূগোল শুধু ভূবিজ্ঞান নয়, এটা হলো ভূপৃষ্ঠ সম্বন্ধীয় বিজ্ঞান। অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর যেসব আমরা গুণাগুণ দেখতে পাচ্ছি, তার সম্বন্ধে যেসব কথা বলা হয় সেটা হলো বিজ্ঞান। ঠিক আছে, অর্থাৎ ভূবিজ্ঞান নয়, এটা তিনি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছিলেন সর্বপ্রথম। আশা করি বোঝা গেল তার বক্তব্যের কন্ট্রিবিউশনটা। 2 নম্বর অ্যাপ্রোচ অর্থাৎ দৃষ্টিভঙ্গি। তো রিchthofen-এর ভাষা বা রিchthofen-এর মতবাদের মধ্যে ভূগোলের যে তিনি পরিচয় দিয়েছেন, তার মধ্যে তিনি ভূগোলকে দুভাগে ভাগ করেছেন বা দুটো দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। একটা দৃষ্টিকোণ হলো ভূপৃষ্ঠের এলাকা, একটা হলো দৈশিক বিষয়বস্তু বা ঘটনাবলী যেসব দেখা যাচ্ছে তার উপর। আর এই দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে রিchthofen ভূগোলকে দুটি ভাগে ভাগ করেছেন, একটা হলো বিশেষ ভূগোল এবং একটা হলো সাধারণ ভূগোল। তিনি বলেছেন যে এই দুটো ভূগোল কিন্তু এক না। তো সেটাও একটু পয়েন্ট আছে, সেটা পরে বলছি। নাম্বার 3 জিওলজি অ্যান্ড ল্যান্ডফর্মস। তো জিওলজি অ্যান্ড ল্যান্ডফর্মস অর্থাৎ ভূতত্ত্ব, ভূমিরূপ। তো তিনি এশিয়ার মধ্যভাগে পর্বতের গঠন সম্পর্কে নানান পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, এবং তিনি চিনতে পেরেছিলেন যে স্টেপ থেকে আসা বাহিত বায়ু, অর্থাৎ বায়ু যে উড়ে উড়ে আসছে, সেটা এসে লোয়েসে পড়ছে, এবং লোয়েস মরুভূমিতে এসে সেখানে সঞ্চয় হচ্ছে। তো সেটা তিনি লক্ষ্য করেছিলেন। তারপর একটু আগে যেটা বললাম, যে তিনি আল্পস পর্বত নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন, এবং সেখানকার ভূপ্রকৃতি, ভূতত্ত্ব এসব নিয়ে নানান তিনি জ্ঞান তার এই কন্ট্রিবিউশনে তিনি দিয়েছেন। 4 নম্বর কি হিউম্যান অর্থাৎ মানবীয় বিষয় অর্থাৎ মানুষের দিক থেকে তিনি কি করেছেন, শুধুমাত্র যে তিনি এশিয়া বা মধ্য এশিয়ার ব্যাপারে তিনি তার কন্ট্রিবিউশনে লিখেছেন তাই না, তিনি চীন পর্যন্ত চলে গেছেন। উত্তর চীন অঞ্চলের যেই অর্থনৈতিক বা সামাজিক ক্ষেত্রের যে বিস্তার বা তার বিশ্লেষণ তিনি করেছেন, এবং তিনি দক্ষিণ চীনের যে জনগণ তার সম্বন্ধে তিনি ব্যাখ্যা দেন, যে তারা কিরকম দেখতে, তার বৈশিষ্ট্য এই সেই এবং নানান কিছু। তিনি খনিজ জীবাশ্মের অবস্থানের উপর জোর দেন, অর্থাৎ ইতিহাসকে কেন্দ্র করে যে এখানে জীবাশ্ম পাওয়া যেতে পারে বা এখানে খনিজ পাওয়া যেতে পারে, এরকম নানান কন্ট্রিবিউশন তার এই দত্তে বা তার এই অর্থাৎ বই, যে তিনি যেসব বই লিখেছেন সেখানেও প্রকাশ করেছেন। এবং তিনি উদ্যোগ নিয়েছিলেন প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বিষয়বস্তুগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে। এবার 5 নম্বর জেনারেল অ্যান্ড রিজিওনাল জিওগ্রাফি অর্থাৎ সাধারণ ও আঞ্চলিক ভূগোল। তো রিchthofen ছিলেন প্রথম জার্মান গবেষক যিনি সাধারণ ভূগোল এবং আঞ্চলিক ভূগোলের মধ্যে পার্থক্য নির্দেশ করেন বা আমাদের কাছে পার্থক্য দিয়ে থাকেন। তিনি জোর দিয়ে বলেছিলেন যে কোনো অঞ্চলের মুখ্য বৈশিষ্ট্যগুলি আঞ্চলিক ভূগোলের ওকে আলোচনা করা যায়। অর্থাৎ কোনো অঞ্চলের যদি কোনো মুখ্য বৈশিষ্ট্য থেকে থাকে, মুখ্য বৈশিষ্ট্য মানে যেগুলো প্রধান প্রধান বৈশিষ্ট্য, সেগুলো আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে নিয়ে আসা যেতে পারে। এবং তার মতে সাধারণ ভূগোল কোনো একটি উপাদানের দৈশিক বন্টনের বিষয়ে আলোকপাত করে বা আলোচনা করে। এবং তিনি জোর দিয়ে বলেন যে শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এইসব এর সাথে এক একটার সাথে এক একটা ইন্টারকানেক্টেড রয়েছে, অর্থাৎ অন্ত সম্পর্কে সম্পর্কিত। তো এটাই ছিল তার সাধারণ এবং আঞ্চলিক ভূগোলের কন্ট্রিবিউশন। ঠিক আছে, চলো 6 নম্বর। তো 6 নম্বর হলো কোরোগ্রাফি অ্যান্ড কোরোলজি। কোরোগ্রাফি এবং কোরোলজিটা কি? কোরোগ্রাফি এবং কোরোলজিটা হলো একটা পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে ভূগোলকে ব্যাখ্যা করা হয়। কোরোগ্রাফি এবং কোরোলজিকে সাহায্য নিয়ে রিchthofen
এই ভূগোলের যে ব্যাখ্যা সেটা তিনি করেছেন। তো তার মতে কোরিওগ্রাফি হলো কোনো বস্তুর বিষয়ে যে ব্যাখ্যা বা বর্ণনা যে করা হয় সেটা কিন্তু কোরিওগ্রাফির মধ্যে করা হয়, অর্থাৎ কোরিওগ্রাফিকে তিনি বর্ণনামূলক বিষয় বলে উল্লেখ করেছে। এবং কোরোলজি হলো কোরিওগ্রাফিতে যেসব বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হচ্ছে তার কারণ এবং তার মধ্যে পারস্পরিক যে সম্পর্ক রয়েছে তার উপর ব্যাখ্যা করে কোরোলজি। আশা করি বোঝা গেল কোরিওগ্রাফি কি আর কোরোলজি কি। কোরিওগ্রাফি হলো বস্তুর বিষয়ের বর্ণনা, আর কোরোলজি হলো বস্তুর বিষয়গুলোর যে সম্পর্ক বা তার কারণ এইসব। নাম্বার 7, অর্থাৎ পৃথিবীর মণ্ডল। তো রিক্তোফেনের মতে ভূগোল পৃথিবীর 6টি মণ্ডলে সম্পর্কিত, অর্থাৎ তিনি 6টি মণ্ডলের কথা বলেছেন। তো সেই 6টা মণ্ডল কি কি আমি একটা করে লিখে দিই। 1 নম্বর হলো ল্যান্ড বা ভূমি, 2 নম্বর হলো ওয়াটার মাস অর্থাৎ জলভাগ, 3 নম্বর হলো অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার, ম্যাটার ক্রিয়েটেড বাই হিউম্যান কালচার। তো ফার্স্টে কি বললাম, ল্যান্ড অর্থাৎ ভূমি, তারপর কি ওয়াটার মাস অর্থাৎ জলভাগ, 3 নম্বর হলো অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল, 4 নম্বর হলো বায়োস্ফিয়ার অর্থাৎ জীবমণ্ডল, 5 নম্বর হলো ম্যান অর্থাৎ মানুষ, 6 নম্বর হলো ম্যাটার ক্রিয়েটেড বাই হিউম্যান কালচার অর্থাৎ মানুষের সংস্কৃতি দ্বারা সৃষ্ট বিষয়। ঠিক আছে, তো আশা করি বোঝা গেল। এই স্পিয়ারে ভাগ করেছে, আর স্পিয়ারে সেই 6টা স্পিয়ারের কথা বলে দিলাম। 8 নম্বর জিওগ্রাফি। তো 8 নম্বর হলো জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়। তো রিক্তোফেনের মতে ভূগোল হলো ভূপৃষ্ঠের উপর যেসব বিষয় দেখতে পাওয়া যাচ্ছে বা এইসব ঘটনাবলী তার বিজ্ঞান, অর্থাৎ ভূপৃষ্ঠের সম্বন্ধনীয় বিজ্ঞান, ভূবিজ্ঞান না। তো এই বিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হলো বিভিন্ন বস্তু এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, তাদের মধ্যে ঘটনাবলী, তাদের বিষয়, এইসব নিয়েই তাই ভূগোলটা গড়ে উঠেছে বলে তিনি মনে করেন। আর এই বিষয়ের পদ্ধতি হিসাবে তিনি বলেছেন পর্যবেক্ষণ, জরিপ, অর্থাৎ আমাদের পর্যবেক্ষণ করতে হবে ভূগোলের বিষয়, যেটা আমরা করে থাকি। তিনি আরও বলেন ভূগোল যেমন ছোট ছোট অঞ্চলের পুঙ্খানুপুঙ্খ আলোচনা বা বিশ্লেষণ করতে পারে, ঠিক একইভাবে বৃহৎ অঞ্চলে বা বড় অঞ্চলেরও আলোচনা করতে পারেন। ঠিক আছে, তো 8 নম্বর অবধি তো আমাদের কন্ট্রিবিউশনের পয়েন্ট লিখলাম। তারপরে অনেক কন্ট্রিবিউশন আছে, যেমন তিনি জাতি বা উপজাতির ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন, তার মতামত প্রকাশ করেন। তারপর ভূগোলের পরিধি ও পদ্ধতি সম্পর্কে তার চিন্তা ভাবনা ছিল গভীর এবং তিনি সেই সব নানান স্বতন্ত্র চিন্তা তিনি করে গেছেন। তিনি প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক সেই বিষয়ে তিনি উদার ছিলেন। তিনি মনে করেন যে প্রকৃতি যেভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করে, মানুষও সেভাবে প্রকৃতির ওপর একই সমভাবে প্রভাব বিস্তার করে। রিক্তোফেন বিভিন্ন জাতি, উপজাতি, ধর্ম, ভাষা, নানান মানুষের যেসব মেলবন্ধন তার বিষয়ে তিনি তার এই তত্ত্বে আলোচনা করেছেন। তো এটাই ছিল ফার্দিনান্দ ভন রিক্তোফেনের কন্ট্রিবিউশন। তো আজ এই পর্যন্তই। আর তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ এই যে বাংলা ভার্সনের যেই PDF সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে সহজে ডাউনলোড করে পড়তে পারবে তোমাদের সুবিধার জন্য। এখন থেকে প্রত্যেক ভিডিওর তলায় তোমাদের ডেসক্রিপশনে দেখতে পাবে। ঠিক আছে, তো নেক্সট কোন ভিডিও তোমরা দেখতে চাও, অর্থাৎ এরকম কন্ট্রিবিউশন আর কিসের ওপর অর্থাৎ কার ওপর দেখতে চাও সেটা আমাকে একবার কমেন্ট করো। আর কন্ট্রিবিউশন না দেখতে পেলে অন্য কোন পেপারের উপর তোমরা ভিডিও দেখতে চাও সেটা আমাকে একবার কমেন্ট অবশ্যই জানাও। ঠিক আছে, চলো।